আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমাদের থিওরিক্যালের পরে একটা প্র্যাকটিক্যাল করানো হয়। প্র্যাকটিক্যালটা হলো আমি থিওরিক্যাল কি করলাম সেটারই একটা বাস্তব রূপের জন্য কি কি করণীয় সেটা। এখন আপনি বলেন তো পলিটিক্যাল সায়েন্স যারা পড়ে তারা কি প্র্যাকটিক্যালটা কি করবে? বাংলাদেশের সহ এই সার্কভুক্ত কান্ট্রিতে যেই রাজনীতির চর্চা হয় এটা দেখে কি কোনো কেউ সুস্থ রাজনীতি শিখতে পারবে? তো আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ে গুলি হইতে আরম্ভ করে যেইখানেই ছাত্র রাজনীতির ব্যাপারটা, এইগুলির জন্য সবচেয়ে বেশি দায়ী কারা? এই দুষ্টু রাজনীতির জন্য দায়ী। কিন্তু আমাদের এখানে যখনই ছাত্র রাজনীতির কথা গত 16 বছরে আসছে তখনই আমরা আতঙ্কগ্রস্ত হয়ে গেছি। আনোয়ার ভাই, যেটি বাবুল ভাই বলছিলেন যে ছাত্র রাজনীতি বন্ধের পুরোপুরি যে সিদ্ধান্ত সেটি আসলে ঠিক হবে না, সেটি মেনে নেওয়া কঠিন, কারণ রাজনীতিতে ছাত্রদের একটা বড় ভূমিকা থাকে সব সময়। এই কয়েকটি ঘটনার প্রেক্ষিতে কি এমন সিদ্ধান্তে আসা ঠিক হবে কিনা? ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কিছু কথা বলি, যেহেতু আমি ওই ইউনিভার্সিটিরই আমি একজন স্টুডেন্ট, যদিও আমি সায়েন্স ফ্যাকাল্টির, কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলি হলো বিশ্ববিদ্যালয় অর্থ হলো শিক্ষার সর্বোচ্চ লেভেলের যে ইনস্টিটিউশন সেইগুলি হলো বিশ্ববিদ্যালয়। সেখানে কি শিখে? ছাত্ররা শিখে হলো পৃথিবীর সর্বশেষ সভ্যতা, অতীত হইতে আরম্ভ করে বর্তমান এবং সর্বশেষ চিন্তা ভাবনাগুলিকে তাদের ব্রেনের মধ্যে ঢুকানো হয়। মানুষের জন্য, দেশের জন্য, সভ্যতার জন্য, কল্যাণের জন্য তাদেরকে ব্রেনের মধ্যে ঢুকানো হয়। আর সেইখানে কি হয়েছিল গত 16টি বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আমি যেহেতু স্টুডেন্ট, আমি এলাকায় যে যদি ওইখান দিয়ে যেতাম তাহলে আমার ভিতরে একটা ভয় থাকতো যে আসলে এখানে কি হচ্ছে। আমি যদি বলি যে আমি এখানে এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, মনে হয় যে আমার উপরেই তেড়ে আসবে বা আমি অ্যাটাক হয়ে যাব কোনো না কোনোভাবে। তারা তো কিছুতেই কিছু মানতো না। তো এইগুলি কি ছাত্র রাজনীতি? এইগুলি কি শিক্ষা দীক্ষা? যারাই দেশটাকে গড়বে তারাই হয়ে গেছিল ভয়ঙ্কর একটা সন্ত্রাসী বাহিনী। তারা হেলমেট বাহিনী বলেন, বিভিন্ন বাহিনী বলেন, এই গণরুম বলেন, বিভিন্ন জনকে পিটিয়ে পিটিয়ে মারা ওই সময় থেকে শুরু হয়েছিল। এক একজনের কালার দিয়ে দিত যে ও এই রাজনীতি করে, ও এটার সাথে কোনো কিছু দরকার নাই, অ্যাটাক করার দরকার কোনো না কোনো একটা অজুহাত তাদেরকে এইভাবে তৈরি করত। তো সেইখানে এই যে ঢাকা ইউনিভার্সিটি হয়তো অন্যান্য ইউনিভার্সিটিগুলিতে এটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছিল। দেখেন আমি সার্ক চেম্বার অফ কমার্সেরও একজন ডাইরেক্টর ছিলাম। তো ওইখানে হোল সার্ক কান্ট্রি থেকে বিভিন্ন জন আসছিলেন, রাজনীতিবিদ হইতে আরম্ভ করে বুদ্ধিজীবীরা আসছিলেন। আমাদের এইখানে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে একটা সম্মেলন হইল কয়েকদিন যাবৎ। সেইখানে ওই আমাদের তুফাইল আহমেদ সাহেব তখন মন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রী, উনি কথা বলতেছেন। তা আমি বললাম যে দেখেন আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমাদের থিওরিক্যালের পরে একটা প্র্যাকটিক্যাল করানো হয়। প্র্যাকটিক্যালটা হলো আমি থিওরিক্যাল কি করলাম সেটারই একটা বাস্তব রূপের জন্য কি কি করণীয় সেটা। এখন আপনি বলেন তো পলিটিক্যাল সায়েন্স যারা পড়ে তারা কি প্র্যাকটিক্যালটা কি করবে? বাংলাদেশের সহ এই সার্কভুক্ত কান্ট্রিতে যেই রাজনীতির চর্চা হয় এটা দেখে কি কোনো কেউ সুস্থ রাজনীতি শিখতে পারবে? উনি এড়িয়ে গেলেন, অন্য কথায় চলে গেলেন। তো আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ে গুলি হইতে আরম্ভ করে যেইখানেই ছাত্র রাজনীতির ব্যাপারটা, এইগুলির জন্য সবচেয়ে বেশি দায়ী কারা? এই দুষ্টু রাজনীতির জন্য দায়ী। তারা এই ছাত্রদেরকে ভিন্ন পথে, মানে খারাপ পথে প্রভাবিত করছে, তারা ওই পথে চালাইছে। নাহলে ছাত্ররা তৈরি হবে, সেইখানে তারা ভালো রাজনীতি শিখবে, মানুষগুলিকে কেমনে সংগঠিত করা যায়, দেশ কীভাবে ডেভেলপ হয়, আমলাদেরকে কিভাবে চালানো যায়, এইগুলি তারা পলিসি মেকিং করবে, নতুন নতুন আইডিয়া দিবে, সেই পথে দেশ চলবে। কিন্তু আমাদের এখানে যখনই ছাত্র রাজনীতির কথা গত 16 বছরে আসছে তখনই আমরা আতঙ্কগ্রস্ত হয়ে গেছি। এখন এই যে বন্ধ করার ব্যাপারে বললেন, বন্ধ কি সাধে বলে? সাধারণ মানুষগুলি দেখেন, আপনি সে বাবুল ভাই ছাত্র রাজনীতি করছে, উনি ছাত্র রাজনীতি করছে, আমিও একসময় প্রথম দিকেই ওনাদেরও সিনিয়র আমরা ছাত্র রাজনীতি করছি। কিন্তু সেই ছাত্র রাজনীতি কি আর এখন আছে? সেই ছাত্র রাজনীতি কেউ করতে পারে? ছাত্রদল তো নাই, গত 15 বছরে ছাত্রদল নাই, তারা এখনও আসতে পারে না, পরিচয় দিতে পারে না।
এই যে সমাজের এত নেতিবাচক একটা ঘটনা ঘটে গেছে, ছাত্র মানেই হলো আতঙ্কগ্রস্ত। আমি আজকে স্পেশালি আমাদের অর্গানাইজেশনের একটা ব্যাপারে নিয়ে ওই মিটিং ছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তার ভিতরে যেখানে গেছি বলে যে ওইটা নাম শুনলেই বলে ওই যে ভাতের হোটেলে গেছে, ভাতের হোটেলে। কেমন আমরা কি কাহিনী সারা দেশে ছড়িয়ে গেছে, ওইটার নাম বলার সাথে সাথেই নেতিবাচক অর্থাৎ খারাপ অর্থে ব্যবহৃত হয়। ওইটার যে দায়িত্ব আছে সে আমাদের ছোট ভাই, আমাদের এলাকারই। তো ও বলতেছে রেজা বলতেছে আনোয়ার ভাই ওই নামটা ওই রুমই আমরা উঠাই ফেলাইছি যাতে আমরা আর এইগুলি মানুষে আতঙ্কগ্রস্ত না হয়। তাহলে বুঝেন যে কোথায় চলে গেছে। এখন ছাত্র রাজনীতির কথা বলে আপনি যদি হেলমেট বাহিনী, ওই গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, খুনি বাহিনী এইগুলির সাথে কম্পেয়ার করেন, সেই ক্ষেত্রে তো এরা কখনো এই ছাত্ররা আসতে পারে না। যার জন্য আমি মনে করি আপনাদের সবারই, আমরা সবাই চাই ভালো রাজনীতি শিখে আসুক, কিন্তু ইমিডিয়েটলি এইগুলিকে সামাল দেওয়ার জন্য কিছুদিন হলেও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এই কঠোর পদক্ষেপ নিয়ে তারপর সুস্থ রাজনীতিতে আসুক এবং নির্বাচন দিয়ে দেখ, সেইখানে ভালোভাবে ভালো কিছু করুক। এইগুলি শুধু ডাকশো না, সব জায়গাতেই সব রকমের ইউনিভার্সিটি কলেজগুলিতেও আস্তে আস্তে ভালো ছেলেরা তৈরি হয়ে আসুক, এই দেশের পরিবর্তনের জন্য তারা ভালো চিন্তা ভাবনা করুক, এইটাই আমরা চাই। আনোয়ার ভাই, বাংলাদেশের ইলিশ ভারতে যাচ্ছে, ইলিশ রাজনীতি কিনা কূটনীতি? হ্যাঁ, ধন্যবাদ। এটা অ্যাকচুয়ালি ইলিশটা দেখেন পদ্মা নদীর মাছ। পদ্মা নদীর মূল ধারাটা চলে আসছে হিমালয় মাউন্টেন থেকে। হিমালয় মাউন্টেনের বিশাল বিশাল সেই বিভিন্ন এলাকা থেকে যখন পানিগুলি গড়িয়ে আসে, তখন সেই পানিগুলির সাথে কিছু ইনগ্রেডিং থাকে। আপনি জানেন যে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছদের ভিতরে একটা হলো স্যালমন ফিশ। এই স্যালমন ফিশ হলো নর্থ গোলার্ধে থাকে। ওইখানে মাউন্টেন এলাকা থেকে পানিগুলি নামে আটলান্টিক, স্পেশালি আটলান্টিক থেকে ওই মাছগুলি উঠে যায় উপরের দিকে। যত উঠে তত সে হৃষ্টপুষ্ট হয়, তত তার স্বাদ বাড়ে। ইলিশ মাছ আমরা যখন ছোট ছিলাম, আমার বাড়ি পদ্মার পাড়ে, একেবারে পদ্মার কাছে, আমার বাড়ির ছাদের উপরে এখন উঠলো, তিনতলায় উঠলে পদ্মা নদী দেখা যায়। সেই সময়ের যে ইলিশ, যারা বাংলাদেশের পুরানো মানুষ আছে, সেই ইলিশ আর এখনকার ইলিশ এক আছে? আপনি পানি বন্ধ করে রাখছেন, পানি দেন না, আমাদের এখানে ইলিশ মাছ খাইতে চান। আপনার ইলিশ মাছ তো হৃষ্টপুষ্ট করেন, পানি ছেড়ে দেন। এই দেশে ইলিশ মাছও বাড়ুক, এই দেশের কৃষি পণ্য সেইগুলি চাষ করার মতো আমাদের এখানে এগ্রিকালচার ডেভেলপ হোক। আপনি যদি অখণ্ড ভারতের কথা আমরা বলি, যদি কালচারের কথা বলি, সব কিছু যদি আপনারা মানেন যে হ্যাঁ পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, টোটালি সাবকন্টিনেন্সি আপনারা আমরা একই রকম, তাহলে আমাদের কেন সুখেই মারছেন? আবার বন্যা দিয়ে আপনি পানি দিয়ে মারতেছেন, অথচ সেই সময় মতো স্বাভাবিক চলাচলটা আপনি কখনো এইগুলি চান নাই। তো এই যার জন্য আমরা মনে করি যে এইটাকে তাদেরও বোঝানো উচিত, আমাদের শক্ত অবস্থান নিতে হবে। পররাষ্ট্রনীতির কথা বললেন ভাই, আপনি আসছেন ইন্টেরিয়র গভর্নমেন্ট, আপনার এত পররাষ্ট্রনীতি, আপনার ভয় কি আছে? ভবিষ্যতে ইলেকশনে দাঁড়াবেন আপনি, আপনি এখন স্ট্রং হন না কেন? স্ট্রং হয়ে পররাষ্ট্রনীতি আপনারা দেখাই দেন, যাহা আপনার এই সমস্ত কথা আমাদের কিছু হবে না। ওই যে অমিত শাহ কি বলছে জুলাই মারবেন, জুলাই তো মারছেনি, ওই ইসেকে কি যেন যে বর্ডারে কাটা তারের বেড়ায় ফেলানিকে ঝুলাইছেন না, কতজনরে ঝুলাইছেন? আপনার শক্তিমত্তা আছে, ওইগুলি ঝুলাই দেন। পৃথিবীতে কোনো দিনও যারা জাতীয়তা বোধ আছে, জাতীয়তাবাদে যারা বিশ্বাসী করে, তাদেরকে কোনো দিনও পৃথিবীর কেউ ঝুলাইতে পারে না। আপনার একটা উদাহরণ বারে আমি দিচ্ছি, সেটা হলো যে আমেরিকা সারা পৃথিবীর ভিতরে এত সুপার পাওয়ার, সে তার নাকের ডগায় বসে আছে কিউবা, শুধুমাত্র জাতীয়তাবোধের জন্য তাদেরকে কিচ্ছু করতে পারতেছে না। এখন আমরা গত 16 বছরে আমাদের তো সব কিছু ঢেলে দিছি, এমন কথা বলছি যে আমার চাওয়ার অভ্যাস নাই, আমার দিবার অভ্যাস। আপনি কি পরিমাণ কি জায়গাতে দিচ্ছেন, আর এই দেশের মানুষগুলিকে আপনি বুভুক্ষ রাখছেন, এই দেশের মানুষগুলিকে সেই রকম কোনো সুযোগ দেন নাই, যার জন্য অমিত শাহরা আজকে বড় বড় কথা বলতে পারে। আমাদের এই দেশটা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, এত বড় একটা সেনাবাহিনীর বিরুদ্ধে করছে। আপনারা তো সুযোগ নিয়েছেন এই দেশটা স্বাধীন করার জন্য, কিন্তু আপনারা তো মনে প্রাণে এই দেশের মানুষের জন্য চান নাই, চেয়েছেন আপনারা। এখন অ্যানালাইসিস হয়
চেয়েছেন আপনারা সেপারেট করে আপনার যে শক্তি পাকিস্তানের শক্তিকে গুলিকে সেপারেট করে দেওয়ার জন্য, কিন্তু এই দেশের মানুষ চাইছে পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে, আমরা স্বাধীনভাবে এই দেশ স্বাধীনতা অর্জন করছি। কিন্তু আপনি আবার কেন এখন এসে আমাদের উপরে এই রকম নিগ্রহ করেন, এই রকম চাপ সৃষ্টি করেন? আপনি ইলিশ মাছ নেন, যত ইচ্ছা নেন, পানি ছাড়েন, এই দেশে উৎপাদন হোক, এই দেশের ইলিশ মোটা তাজা হোক, 2 কেজি 2.5 কেজি তেল আলা ইলিশ হোক, আপনারাও খান আমরাও খাই, কিন্তু আপনি দিবেন না এইগুলি, আর আপনি আমাদের উপরে এত কিছু বলবেন, এইগুলি তো হবে না। তো আমরা ছোট সময় দেখছি, শোনেন, ছোট সময় আমাদের গ্রামে দুর্গাপূজা হইতো, দেখছি আমরা দল বেঁধে সেই দুর্গাপূজার মণ্ডপে যেতাম, সেইখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না। আমাদের স্কুলে ওয়াজ হইতো, এখনো মিলাদ যায় হইতো, আমাদের এলাকায়। সেইখানে কোনো ভেদাভেদ ছিল না। গত এখনো নাই, 15 এখনো নাই ভেদাভেদ। গত 15 বছরে 15-16 বছরে আপনারা খুব মানে ট্যাক্টফুলি এইগুলিকে ধর্ম নিয়ে ব্যবসা করছেন, এদের আমাদের ভিতরে একজনের সাথে আর একজন লাগিয়ে দিয়েছেন, ডিভাইডেড করছেন। এইগুলি আপনাদের এই যে দুষ্ট রাজনীতির, এইগুলিতে এই দুষ্ট রাজনীতি বন্ধ করতে হবে। এই দেশের জনগণ জাগছে, ছাত্র জনতা ব্যবসায়ী আমলা যা বলেন সবাই জাগছে। এই দেশে আমাদের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সেই শান্তির জন্য দরকার হলে আমরা সাংঘাতিক রকমভাবে এই সমস্ত দুষ্টদেরকে প্রতিরোধ করে তুলব। জি, এটাই আনোয়ার হলো হোসেন, আমাদের আপনাকে কথা। অসংখ্য ধন্যবাদ।